শেষ পর্বের শুরুতেই আমরা দেখি ইনগো ওর ভাই মেংশোয়ের সঙ্গে করে বাড়িতেই ফিরছিল। ফেরার আগে ও বারবার ওর ভাইয়ের কাছে লিনের কথা জিজ্ঞেস করে। ওর ভাই ওকে এবার আর এড়িয়ে যায় না। ওর ভাই ওকে বলে যে ওর আগেও 3বার 3টে গার্লফ্রেন্ড ছিল। এটা শুনে অবাক হয়ে যায় ইয়নগো। বলে, কি তোমার 3টে গার্লফ্রেন্ড ছিল? তখন ওর ভাই হেসে বলে, হ্যাঁ 3টে গার্লফ্রেন্ড ছিল। আর আমি প্রত্যেকবারই লিনের সঙ্গে ব্রেকআপ করেছি আর ওর সঙ্গেই আবারও প্যাচ আপ করে নিয়েছি। মানে 3বারই কিন্তু ও লিনের সঙ্গেই প্রেম করেছিল। যাই হোক, আমরাও ইয়নগুর মতোই ওর কথা শুনে বেশ খানিকটা অবাকই হয়ে গিয়েছিলাম যে এই ছেলে বলে কি। এরপরে ইয়নগুকে বাড়িতে নিয়ে আসে ওর ভাই। বাড়ির সামনেই ওর লাগেজটা এবং ওকে নামিয়ে দিয়ে ওর ভাই আবার চলে যায়। পৌঁছানো মাত্রই মেসেজ দিয়ে দেয় লিনকে বলে দেয় যে আমি বাড়িতে পৌঁছে গেছি। এরপরে লিন চলে আসে ওর অ্যাপার্টমেন্টে। মূলত এখানকার 2টো ফ্লোর ও ভাড়া নিয়েছে। এখানের কোনো কিছুই এখনও ঠিকঠাক করা ছিল না। ওর স্বপ্ন এখানকার সব কিছু ও ঠিকঠাক করে এখানে সুন্দর একটা বিলিয়ার্ড ক্লাব ও প্রতিষ্ঠা করবে। আর ও যখন সামনের দিকে তাকাচ্ছিল তখন ওর চোখে ভাসছিল ওর স্বপ্নগুলো কিভাবে সত্যি হবে। যাই হোক, ও এখনকার মতো এখানে থেকে যায়। পরদিন ও ছোট ভাই ওর সঙ্গে দেখা করতে আসে। মূলত ওরা একটা গ্রেভ দর্শনে যাবে। এদিকে আবার আমরা ইনগোকে দেখি ও চীনের সঙ্গে কথা বলছিল। মূলত ওর মাই বেশি করে চীনের সঙ্গে ওর কথা বলতে বলেছে, কারণ চীনের ফ্যামিলি এবং ইনগোর ফ্যামিলির ভিতরে আলাদা একটা সম্পর্ক আছে। এরা সবাই আজকে গ্রেভ দর্শনে এসেছিল। মূলত ওদের পারিবারিক কবরস্থান। যখন এরা এসেছিল এখানে একটা রেস্টুরেন্ট ছিল, যেটা ছিল মেংশাওয়ের মায়ের, মানে ইনগোর আন্টির। তো অনেকদিন পরে ইনগোকে দেখে ওর আন্টি ওর সঙ্গে কথা বলছিল। যখন ইনগো এখানে একা একা দাঁড়িয়েছিল তখন একটা বাচ্চা মেয়ে এসে ইনগোর পা ধরে ফেলে। ইনগো মেয়েটিকে দেখে বলে, তুমি কত সুন্দর, আর তুমি এখানে একা একা কী করছো বাবু? তোমার বাবা মা কোথায়? তখনই ও পিছন দিকে তাকিয়ে দেখে যে লিন বলে ওঠে, এই তো ওর অভিভাবক এখানে। তো আমরা বুঝতে পারি এইটা লিনের ভাইয়ের মেয়ে। তো একে দেখে অনেক হ্যাপি হয়ে যায় ইনগো, কারণ মেয়েটা অনেক কিউট ছিল। এখানে তখন ইনগোর আন্টি চলে আসলে ইনগোর আন্টি ইনগোকে বলে, ছেলেটা কে হয় তোমার? তখন ইনগো বলে, ও আসলে আমার ক্লাসমেট। লিনও আর কিছু বলে না। ওর আন্টি চলে গেলে ইনগোকে লিন বলে, আচ্ছা আমি তাহলে তোমার ক্লাসমেট, তো ক্যান আই গেট ইউর নাম্বার? ওর কথা শুনে ইনগো আবার লজ্জায় পড়ে যায়। মূলত ও তো এখনও বয়ফ্রেন্ড বলে পরিচয় দেওয়ার মতো সাহস অর্জন করে উঠতে পারেনি। তো এরপরে আমরা দেখতে পাই যে ওর যে ভাতিজি ছিল সেই ভাতিজি আবার ইনগোর কোলে বারবার ঝাঁপিয়ে যাচ্ছিল। তো ইনগো ওকে কিছুটা ধরে লিনকে বলে, তুমি ওকে ভালো করে ধরো। তখন আবার লিন বলে, ওকে ধরবো নাকি তোমাকে ধরবো? একটু দুষ্টামি করলো আর কি। ওরা যখন এখানে হ্যাপি হ্যাপি মুহূর্ত উদযাপন করছিল ঠিক তখনই ওখানে আবারও মেংশাওয়ের মা চলে আসে। তো লিন তখন ওর ভাতিজিকে নিয়ে বাহিরে চলে যায়। বাচ্চাটি তখন কাঁদছিল আর বলছিল, আমি ভালো আন্টির কাছে যাব। এরপরে ভালো আন্টি ওর পরিবারের লোকজনের সঙ্গে খেতে আসে। তারপরে আমরা দেখতে পাই ঠিক এদের অপোজিট টেবিলে বসেছিল লিন আর ওর পরিবার। ইনগো ওদের পরিবার তো ছিল ভরা পরিবার। তো এখানে লিনকে দেখে ওর আন্টি বলে ওঠে, এই ইনগো তোমার সেই ক্লাসমেট না? আর তখন ইনগো কী বলবে বুঝতে পারে না। ব্যাপারটা মেংশাও সামলে নেয়, কারণ ইনগোর মায়ের সঙ্গে লিনের আবার একটা আলাদা বোঝাপড়া আছে। তো লিনের ভাই বলে যে ইনগোর সঙ্গে আমাদের পরিচয় করে দেবে না তুমি? তখন লিন ওদের পরিচয় করিয়ে দেয় না, বরং নিজে ইনগোর মায়ের সামনে এসে দাঁড়ায়। লিন ইনগোর মাকে চা অফার করে আর বলে, অনেক দিন পরে আমাদের দেখা হলো। কিন্তু আমরা দেখতে পাই ইনগোর মা খুব ভালো করে লিনের সঙ্গে কথা বলে না, কারণ সে ছোট্টবেলায় 16 বছর বয়সে লিন খেলার কোর্ট ছেড়ে চলে এসেছিল শুধুমাত্র রেফারির সঙ্গে ঝগড়া করে। ওই খেলায় ইনগোর মাই ছিল রেফারি। তো ইনগোর মায়ের একটু ওর অ্যারোগেন্সির উপরে রাগ তো আছেই, তাই ইনগোর মা ওর চাটা অ্যাকসেপ্ট করে না। আর এখন লিন নিজেই সেই চাটা খেয়ে বাহিরে চলে আসে। ওর ভিতরে একটা ঝড় বয়ে যাচ্ছিল। ওর খারাপ লাগছিল 16 বছর আগের কথা চিন্তা করে। তখন ওর ভাই এসে বলে, তুমি খাবে না ভাইয়া? তখন ওর ভাইকে উপরে যেতে বলে আর ও নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এদিকে আবার ইনগোর ফ্যামিলির ভিতরে লিনকে নিয়ে কথা হচ্ছিল। ওরা সবাই বলছিল লিন কতটা অ্যারোগেন্ট, এমনকি ইনগোর বড় বোনও বলছিল। তখন ইনগো বোঝানোর চেষ্টা করে যে মানুষ তো ভুল করেই। লিন একসময় অ্যারোগেন্ট ছিল, এখন আমি যতটা ওকে চিনেছি তাতে মনে হয়েছে অনেক চেঞ্জ হয়েছে। আর মেংশাও সবাইকে এটাই বলার চেষ্টা করছিল। আর এদের 2 ভাই বোনের কথা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছিল ইনগোর মা, বাবা, দাদি সবাই।
যাই হোক, এখন লিনের ব্যাপার ছেড়ে সবাই আবারও খাবারে মনোযোগী হয়। তো চিন এখন একটা চিংড়ি তুলে নিয়ে দিচ্ছিল ইনগোর প্লেটে। ঠিক তখনই উপরে আসছিল লিন। লিন দূর থেকে এটা দেখে ফেলে। ওর আবার মন খারাপ হয়ে যায়। ওর মনে হচ্ছিল ওই এদের কাছে অনেক ছোট কেউ, মানে নিজেকেই ওর সংকীর্ণ মনে হচ্ছিল। তাই ও বাইরে চলে আসে। কিছুক্ষণ পরে ইনগুও ওর সঙ্গে দেখা করার জন্য সবাইকে এক্সকিউজ দিয়ে বাইরে আসে। এখানে ও লিনকে দেখে লিনের কাছাকাছি আসে। লিন তখন ওর অনেক কাছাকাছি গিয়ে ওর সঙ্গে রোমান্স করার চেষ্টা করতে লাগে আর ওকে কিসও করে নেয়, কারণ লিনের এখন মনে মনে অনেক কষ্ট হচ্ছিল। যাই হোক, ও ইনগুয়াকে জড়িয়ে ধরে, কিন্তু ইনগুয়ার সঙ্গে ওর একটা আলাদা বোঝাপড়া এখানে হয়ে যায়। যেমন ইনগুয়া বলতে লাগে তুমি কি আমার মায়ের উপরে রাগ করেছো, কিন্তু লিন কিছু বলে না। কথাটা এড়িয়ে গিয়ে ওই ইনগুয়াকে বলে আমি তোমার জন্য কিছু এনেছি, সেটা খুঁজতে লাগে। ইনগুয়া ওকে ভুল বুঝে বলে এখন এটা প্রিটেন্ড করতে হবে না যে তুমি আমার জন্য অনেক কেয়ার করো, তুমি আমার জন্য কিছু আনোনি তাই খুঁজতেও হবে না। তো ও চলে আসছিল, তখন লিন ওকে আবারও টেনে ধরে আর বলে আমি চাই না আমাদের ভিতরে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হোক। লিন বারবার ইনগোর কাছে যাচ্ছিল। মূলত লিন জেলাস হয়ে গিয়েছিল চিন এবং ইনগোকে একসঙ্গে দেখে, কিন্তু ইনগো বেচারি এটা না বুঝে ওখান থেকে চলে আসে। লিন ওকে বারবার ডাকলেও আর ফিরে তাকায় না ইনগো। লিনের খুব খারাপ লাগে। আসলে লিন ইনগোর জন্য চেরি কিনে এনেছিল। এক বক্স কিনেছিল ওর ভাতিজির জন্য আর এক বক্স কিনেছিল ইনগোর জন্য, কিন্তু ইনগো সেই চেরি না নিয়ে চলে আসায় লিনের অনেক মন খারাপ হয়ে যায়। মেংশাও খুব ভালোভাবেই বুঝতে পারে যে লিন এবং ইনগোর ভিতরে কিছু একটা হয়েছে। তো ইনগো আগে আগে ওর বাবা মায়ের সঙ্গে গাড়িতে করে ফিরতে লাগে। এর পরের দৃশ্যে আমরা মিস্টার হেকে দেখতে পাই, যে ছিল জিয়াং এবং লিনের টিচার। তো এই টিচারের এখন অনেক বয়স হয়েছে। এটা ছিল টিচারের স্ত্রী আর এটা হলো টিচারের মেয়ে। এই মেয়েকে কিন্তু প্রথম এপিসোডেই দেখানো হয়েছিল। ওর টিচারের এই মেয়েই কিন্তু চায়না থেকে ফিনল্যান্ডে দেখা করতে গিয়েছিল লিনের সঙ্গে আর গিয়ে বলেছিল জিয়াংকে হেল্প করার কথা। আসলে জিয়াং এখন বিলিয়ার্ড ক্লাবের দায়িত্ব তুলে নিয়েছে, যেটা ছিল দংশিং সিটির, মানে পুরো একটা শহরের দায়িত্ব ওর উপরে। কিন্তু জিয়াংয়ের হাতে ইনজুরি হয়েছে, সেটা আবার সার্জারি করা লাগবে। তাই তো ওরা বারবার লিনকে ফিরতে বলছিল আর এই শহরের দায়িত্ব কাঁধে তুলে নিতে বলছিল, কারণ ওদের টিচারেরও এখন অনেক বয়স হয়েছে। তাই তো জিয়াং বারবার করে রিকোয়েস্ট করছিল লিনকে বারবার ফিরে আসার জন্য আর খেলাতে কামব্যাক করার জন্য। ওদের এই টিচার যখন জানতে পারে লিন চায়নাতে ফিরে এসেছে, টিচার অনেক খুশি হয়ে যায়। আসলে এই টিচার বাবার মতোই যত্ন করতো লিনকে, কারণ লিনের তো বাবা মা ছিল না। লিন এই টিচারের বাড়ি থেকেই বড় হয়েছিল। এই টিচারের পরিবার মূলত লিনকে তাদের নিজের পরিবারেরই একজন বলে মনে করত। যখন লিন খেলা ছেড়ে চলে গিয়েছিল তখন মিস্টার হে অনেক কষ্ট পেয়েছিল। মিস্টার হে ওকে বারবার ফেরানোর চেষ্টা করলেও লিন যে অ্যারোগেন্ট ছিল তার জন্য আর ফিরে আসে না। পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে লিন চেষ্টা করছে ইনগোকে টেক্সট দিয়ে ওর ভুল ভাঙানোর, কিন্তু ইনগো ওর কোনো টেক্সট দেখছিলই না। রাত্রেবেলা ইনগোর ঘুমই আসছিল না। ও মনে করছিল যে লিন হয়তো ওকে একবার হলেও কল দিবে। ও রাত্রেবেলা ওর ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল। ওর ফ্রেন্ড ওকে বলে ভালোবাসায় এরকম ভুল বোঝাবুঝি একটু অর্ধেক তো থাকেই, তুমি দেখো ও তোমাকে কল দিবে। কিন্তু লিনও ওই রাত সারা রাত না ঘুমিয়ে ওকে কলও দেয় না। পরদিন সকালবেলায় ইনগো রেডি হয়ে চলে যাচ্ছিল ওর ট্রেনিং সেন্টারে। ওর 2 মাসের জন্য ট্রেনিং করতে যেতে হবে। এই সময়ের ভিতরে ওর যদি আজকে লিনের সাথে দেখা না হয় আর দেখা হবে না। তাছাড়া ওর ট্রেনিং শুরু হবে পরশু থেকে। ও একদিন আগেই চলে যাচ্ছে। লিন ওর সঙ্গে দেখা করার জন্য সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে ইনগোদের বাড়ির সামনে আসে। ওকে অনেক টেক্সটও করে, কিন্তু ইনগোর ফোনের সুইচ অফ ছিল। তো লিন এখন কোনোভাবেই ইনগোকে আর রিস্ক করতে পারে না। ইনগোদের গাড়িটা তখন একটা জায়গায় থেমেছিল ব্রেকফাস্ট নেওয়ার জন্য। তখন ইনগোর ফোনটা অন করেই দেখে যে লিন ওকে কল দিচ্ছে। লিন আসলে ওকে রিস্ক করার ট্রাই করছিল। ও লিনের কলটা তোলে। লিন বলে আমি তোমার জন্য তোমার বাড়ির সামনে ওয়েট করছি। ইনগো বলে কিন্তু আমি তো অলরেডি বের হয়ে চলে এসেছি। লিন তখন বলে আমি দুঃখিত, আমি তোমার ভুল ভাঙাতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম রাতে কল দিব, কিন্তু আমি ভাবলাম সকালবেলা যে তোমার সঙ্গে দেখা করব। তো ঠিক আছে, তুমি চলে যাও, আমি চলে যাচ্ছি। এটা বলে লিন যখন চলে আসছিল ও একটা বাইক শপের ওখানে দাঁড়িয়ে পড়ে। ওর একটা বাইক খুব ভালো লেগে যায়। এদিকে ইনগো বসে বসে ভাবছিল ও কি লিনকে ভুল বুঝে ফেললো। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পরে ও এখানকার ড্রাইভারকে বলে আঙ্কেল, আমি বাড়িতে একটা দরকারে ফিরে যাচ্ছি, আপনারা আমাকে রেখেই চলে যাবেন। এদিকে আমরা লিনকে দেখি ওর অনেক মন খারাপ ছিল। গতকাল রাত্রে ও ঘুমায়নি, ও এখন ক্লান্ত ছিল। তখনই ওর ছোট ভাই ওকে কল দেয়। ওর ছোট ভাইয়ের সাথে যখন ও কথা বলছিল হঠাৎ করে ওখানে ইনগো চলে আসে। ও ইনগোকে দেখে অবাক হয়ে যায়। ইনগোকেও বলে তুমি না ট্রেনিং সেন্টারে চলে যাচ্ছিলে? ইনগো বলে হ্যাঁ, কিন্তু আমার তো ট্রেনিং শুরু হবে পরশু, তাই আমি
তোমার সঙ্গে দেখা করতে এসেছি, না হলে তো 2 মাস তোমার সাথে আমার দেখা হবে না। তখন লিন ওকে গিয়ে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমার সঙ্গে ঝগড়া করে কখনোই থাকতে পারবো না। তোমার সঙ্গে ঝগড়া করার পর থেকেই আমার মন অনেক খারাপ ছিল। তখন ইনগুও বলে, আমিও তোমার সঙ্গে ঝগড়া করে থাকতে পারছিলাম না, তাই আমরা আর কখনোই ঝগড়া করব না। লিন তখন ইনগুকে কিস করে আর ওরা অনেক নিকটে চলে আসে। এবার ইনগুও তো একদম লিনের কোলে উঠে বসেছিল। যাই হোক, ঝগড়াঝাটির পরে মিলন যে হয়েছে এটাই ভালো। তখন লিন ইনগোকে বলে, তোমার জন্য আমি সত্যি সত্যি চেরি নিয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি তো চেরি না নিয়ে চলে গিয়েছিলে। ভাগ্যিস আমি এটা ফেলে দেইনি। তো ও এখন ওকে চেরিটা দিলে সেই চেরির বীজ কোথায় ফেলবে ইনগো যখন এদিকে ওদিকে তাকায়, তখন ওর সামনে নিজের হাতটা পেতে দেয় লিন। বুঝুন কী পরিমাণ ভালোবাসে মেয়েটাকে, একদম বাবা মা যেরকম দায়িত্ব পালন করে ও সেরকম দায়িত্ব পালন করছে। ইনগো আজকে দিনটা লিনের ওখানেই থেকে যায় আর লিনের ওখানেই ঘুমিয়ে পড়ে, কিন্তু এখন ওকে চলে যেতে হবে, কারণ অলরেডি একদিন পার হয়ে গিয়েছে। ওর খুব খারাপ লাগছিল লিনকে ছেড়ে যেতে, তারপরেও যেতে তো হবে। এবার ও গুছিয়ে যখন বাইরে আসে তখন ও কনস্ট্রাকশনের কাজ দেখতে পায়। লিন একটা কাজে অন্য জায়গায় ছিল, তাই ও এসব ঘুরে ঘুরে দেখছিল। কিছুক্ষণ পরে লিন এসে ওর হাত ধরে ওখান থেকে নিয়ে আসে আর লিন নিজের গাড়িতে করে ইনগোকে ওর ট্রেনিং সেন্টার পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। যদিও এটা কিন্তু অনেক কিলোমিটার ছিল। ইনগো তো তখনও গাড়ি থেকে নামতে চাইছিল না। এদিকে আমরা লিনকে দেখতে পাই, যে ছিল ইনগোর কোচ। তো লিনের সঙ্গে দেখা হয়ে যায় মেংশাওয়ের, কারণ মেংশাও এই ট্রেনিং সেন্টারে ছিল। বারবার পুরাতন প্রেমিকের সঙ্গে বা প্রেমিকার সঙ্গে দেখা হয়, এদের মনে কিন্তু আবারও ভালোবাসার সঞ্চার হচ্ছিল। লিন এবং ইনগো যখন গাড়ি থেকে দাঁড়িয়েছিল তখন ওর পাশ দিয়ে যাচ্ছিল মেংশাওকে দেখে দ্রুত করে ওখান থেকে চলে যায় ইনগো। আর মেংশাও লিনের সঙ্গে ওর বিলিয়ার্ড ক্লাবে আসে। এদিকে আমরা লিনকে দেখতে পাই। লিন ছিল এই ট্রেনিংয়ের ট্রেনার, মানে এই মেয়েগুলো ছিল সব লিনের আন্ডারে। তো যেহেতু মেংশাওয়ের বোন হচ্ছে ইনগো, তাই লিনের ওর প্রতি আলাদা একটা ভালো লাগা থাকে। এদিকে মেংশাও লিনের সঙ্গে ওর বিলিয়ার্ড ক্লাবে এসেছিল, যেখানে আগে থেকে জিয়াং ছিল। 3 সিনিয়র মিলে এখানে অনেক গল্পই করছিল। এরপরের দৃশ্যে দেখতে পাই এভাবে একটা মাস চলে গিয়েছে। চায়নাতে আজকে প্রথম খেলবে লিন, তবে লিনের প্রতিদ্বন্দ্বী হলো মেংশাও, যেমনটা সেই ছোট্টবেলায় ছিল। আর চায়নাতে নতুন করে খেলা শুরু করার পরেও মেংশাওই হলো ওর প্রতিদ্বন্দ্বী। যাই হোক, খেলা শুরু হয়ে যায়। ওদের এই খেলা বসে বসে ফোনে দেখছিল ইনগো, আর ওর সঙ্গে ওর কিছু ফ্রেন্ডও ছিল। এদিকে খেলা শুরু হয়ে যায়। লিন যখন খেলার কোর্টে এসে দাঁড়িয়েছিল তখন মেংশাও ওকে বলে, তোমার মাস্টার কিন্তু তোমার খেলা দেখতে এসেছেন। লিন এটা শুনেই গ্যালারির দিকে তাকিয়ে পড়ে। তখনই ও ওর মাস্টার হিকে দেখতে পায়। মাস্টার হে তখন একটা হাসি মুখ নিয়ে লিনের দিকে তাকিয়েছিল। এত দিন পরে মাস্টারকে দেখে লিনের চোখে পানি চলে আসে। সবার সামনেই ও মাস্টারের সামনে মাথা নত করে, আর এটা ফোনের ভিতর থেকে ইনগোও দেখছিল। ইনগো বোঝা যায় ওটাই হলো লিনের মাস্টার। খেলা শুরু হওয়ার পরে টিভিতেই প্রচারিত হচ্ছিল, তো এখন ওরা ফোন ছেড়ে টিভিতেই দেখতে লাগে। এরা যখন খেলা দেখছিল ঠিক তখনই এখানকার কিছু ছেলেরা কমেন্ট করছিল যে লিন কি এমন খেলা খেলতে পারে, ওকে তো আমিই হারিয়ে দিব। এদিকে লিন লুইয়ের সঙ্গে বাইরে কথা বলছিল। এটাই কিন্তু সেই মেয়ে যে লিনকে অনেক দিন ধরে পছন্দ করত। আসলে এরা সবাই এক শহরের মানুষ। লিন, লু, জিয়াং, তারপরে লিন, এরা সবাই এক শহরের। এই শহরের নাম দংশিং শহর। আর ইনগো আর মেংশাও যে শহরে থাকে ওর নাম বেই শহর। তো লিনকে সে ইনগো বলছিল, আচ্ছা আমি যে এখানে ট্রেনিং করবো আমি কি ইচ্ছে মতো খেলোয়াড় সিলেক্ট করতে পারবো? লিন তখন বলে, হ্যাঁ পারবে। তখনই পাশ দিয়ে ওই ছেলেগুলো যাচ্ছিল যারা লিনের নামে বলছিল লিন কি এমন খেলা খেলতে পারে। তাই তো ইনগো এসেই ওখানকার একটা ছেলেকে সিলেক্ট করে নেয় আর বলে, তুমি আমাকে আগে হারাও, তারপরে লিনকে নিয়ে কথা বলবে। তার সঙ্গেই ও পাল্লা করতে লাগে। একদিকে ইয়নগু ওই ছেলেটার সঙ্গে লড়ছিল, অন্যদিকে কোর্টে লড়ছিল মেংশাওয়ের সঙ্গে লিন। তো লিন খেলায় এগিয়ে ছিল। মেংশাওকে ও খুব একটা খেলার সুযোগ দিচ্ছিল না, মাত্র কয়েকবার মেংশাও খেলতে পারে আর পুরোটা সময় লিন খেলছিল। এদিকে ইয়নগু ওই ছেলেটাকে হারিয়ে দেয় আর বলে, তুমি জানো না লিন কত ট্যালেন্টেড একজন প্লেয়ার। আমি ওর সঙ্গে খেলেছি কিন্তু আমি খেলার চান্সই পাইনি, ও একবারে আমাকে হারিয়ে দিয়েছিল। তাহলে চিন্তা করো, আমি ওর কাছে হেরেছি আর তুমি আমার কাছে হেরে গিয়েছো, তার মানে তুমি লিনের সামনে দাঁড়াতেও পারবে না।
তাই কাউকে নেগেটিভ ওয়েতে জাজ করবে না। এদিকে লিনের খেলা প্রায় শেষ হয়ে এসেছিল। লিন খেলায় জিতে যায়। এই খেলায় মিংশাও নিজেও অনেক খুশি হয়ে যায়। জিয়াং এসে লিনকে বলে তোমার জন্য তোমার মাস্টার ওয়েট করছে। ওর মাস্টার হুইল চেয়ারে বসা ছিল, কারণ লোকটা এখন আর হাঁটতে পারে না। লিন মাস্টারকে কাছাকাছি দেখেই তো ওর চোখে জল চলে আসে। এই লোকটার চোখেও এত মায়া ছিল যে লিনকে দেখেই কেঁদে ফেলে। ইভেন আমরা অডিয়েন্সরাও ওদের শুধুমাত্র টিচার আর ছাত্রের এই মিলনেই আমাদেরই কান্না চলে আসছিল। তো ওদের কি হবে তাই বলুন। লিনের চোখেও পানি ছলছল করছিল। যাই হোক, এই মুহূর্তটাও অনেক বেশি ইমোশনাল ছিল। আর লিনকে তো একদম নিজের ছেলের মতো করেই মানুষ করেছে লোকটা। ওরা সবাই মিলে স্যারের বাড়িতে চলে আসে। স্যারের ওয়াইফ তো লিনকে দেখে প্রচুর খুশি হয়ে যায়। মনে হচ্ছিল লিন যেন ওর নিজের পরিবারের কাছে ফিরে এসেছে। এরা সবাই একসঙ্গে যখন খেতে বসে তখন জিয়াং কল দেয় লিনের কাছে ভিডিও কলে লিন যখন কথা বলছিল পাশ দিয়ে ওই হেঁটে যেতে দেখে ইনগুয়োকে। তাই তো ইনগুয়োকেও ডেকে নেয় ওই কলে। এবার ওরা মিস্টার হিয়ের সঙ্গে কথা বলছিল। ইনগুয়োর তো অনেক ইচ্ছা ছিল মিস্টার হেকে দেখার, তবে সে বুঝতে পারেনি যে এভাবে এত দ্রুত ভিডিও কলেই কথা হয়ে যাবে। লিন মাস্টারকে বলে দেয় এটা হলো ইনগুয়ো, ওটা আপনার খুব পরিচিত একজন মানুষের মেয়ে। কারণ ইনগুয়োর মাকে সবাই চিনত। ইনগুয়োর মা তো একজন রেফারি ছিল। মূলত ইনগুয়োর মায়ের সঙ্গে ঝগড়া করেই তো খেলা ছেড়ে চলে গিয়েছিল লিন। তো এখন এর সঙ্গে কথা বলার পরে অনেক হাসতে লাগে লিন বলে মাস্টার আপনি যার সঙ্গে কথা বলছেন সে কি হয় আমার জানেন? মূলত ও কিন্তু আমার গার্লফ্রেন্ড হয়। লিনের মাস্টার এই কথা শুনে তো অনেক হ্যাপি হয়ে যায়। তার মাস্টার কখনো ভাবতেই পারেনি এরকম অবাধ্য ছেলেরও কিনা একসময় একটা গার্লফ্রেন্ড থাকবে। তবে ওরা এটা ভেবে অবাক হয় যে এখনও এই সম্পর্কের কথা ইনগুয়োর বাড়িতে ওরা কিছুই জানায়নি। মাস্টার বলে আমি আর তোমার আন্টি মিলে ওর মায়ের সঙ্গে কথা বলবো। তখন লিন বলে এক্ষুনি না, আমি আরও একটু স্টেবল হয়নি, তারপরে আপনারা কথা বলবেন। কিন্তু ওর মাস্টারকে আমরা পরদিন দেখি যে ইনগুয়োর মায়ের নাম্বার খুঁজে খুঁজে বের করে ইনগুয়োর মাকে কল দেয়। এমনিতে ওদের সম্পর্কের কথা কিছু বলে না, শুধু বলে লিন যে খেলায় আবার ব্যাক করেছে আপনি ওর দিকে একটু খেয়াল রাখবেন আর ছেলেটাকে ক্ষমা করে দিবেন। ও এখন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। ছোটবেলায় ও বেশ অবাধ্য টাইপের ছিল এবং অনেকটা জেদি ছিল, কিন্তু এখনও অনেক চেঞ্জ হয়েছে। তাই ইনগুয়োর মা বলে আমিও লিনের জন্য দোয়া করি, আমিও চাই ও অনেক ভালো করে ওর ক্যারিয়ারটা গড়ে তুলুক। এর পরের দিন আমরা দেখতে পাই লিন চায়নাদের যে খেলাটা খেলছিল তার ফাইনাল রাউন্ড চলে এসেছিল আর আজকে খেললেই ও কাপটা জিতে নেবে। তো আজকে সবাই বাড়িতে বসেই ওর খেলা দেখছিল। যখন ওর খেলা হচ্ছিল তখন অন্যদিকে ইনগুয়োদের আবার একটা মিটিং হচ্ছিল। ও তো এই মিটিং ছেড়ে লিনের খেলা দেখতে পারে না। যখন মিটিং থেকে বের হয় ওর অনেক ভয় লাগছিল লিন জিতে গিয়েছে কিনা। তখনও লিনের একটা ছবি দেখে যেখানে লিন ওকে ওই কাপের ছবি পাঠিয়েছে। ইনগুয়ো তো অনেক হ্যাপি হয়ে যায় যে লিন জিতে গিয়েছে। ও অনেকগুলো লাভ পাঠিয়ে দেয় লিনের কাছে আর অনেকগুলো টেক্সটও করে দেয়। সেখানে ও অনেকবার বলে তুমি আমার চ্যাম্পিয়ন আর আমি তোমাকে অনেক ভালোবাসি। এর পরের দৃশ্যে দেখতে পাই যে লিনের খেলা তো শেষ হয়ে গিয়েছিল, এবার ইনগুয়োর খেলা শুরু হবে। ও ওর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নেয় কারণ ওর খেলাটা হবে ফিনল্যান্ডে। তো ওকে তো একা একা ফিনল্যান্ডে যেতে দিবে না লিন ওর সঙ্গে সময় কাটাবে বলে লিনও নিজে নিজে এয়ারপোর্টে চলে আসে। যেহেতু লিনের এখন আর কোনো খেলা ছিল না। লিনকে এখানে দেখে ইনগুয়ো বলে তোমার এখন একটা মাস্ক পরা উচিত, কারণ আমরা দুজনেই এখন সেলিব্রিটি আর এখন আমাদের দুজনকে একসঙ্গে দেখে ফেললে মানুষ ভাববে আমরা প্রেম করছি। এরপরে যখন ওরা প্লেনে ছিল ওরা দুইজন দুই সিটে ছিল। রাতের অন্ধকারে যখন একা একা ঘুমাচ্ছিল ইনগুয়ো তখন ওখানে লিন আসে। লিন এসে বলে আমি যে আজকে জিতে গিয়েছি সেই জয়টা আমি তোমাকেই দিচ্ছি মাই কুইন। এটা শোনার পরে ইনগুয়োর মনে পড়ে সেই কথাটা, ও একবার লিনকে মাই কুইন বলেছিল। তো ইনগুয়ো বলে তোমার ওই কথাটা মনে আছে? এবার লিন ওর হাতে একটা কিস করে আর আস্তে আস্তে ওকে যখন কিস করতে যাচ্ছিল ইনগুয়ো তখন এদিকে ওদিকে করে মুখ সরিয়ে নেয়। এরপরে ওরা ফিনল্যান্ডে চলে আসে। ওরা যে রুমে থাকতো মানে আগে যে বাড়িতে থাকতো ওখানেই আসে মূলত। আর ওদের সঙ্গে আন নামের আরও একটা প্লেয়ারও এসেছিল, মূলত ওরও এখানে খেলা ছিল। এখানে আমরা সাউথিয়ানকে দেখি যে এখনও এখানেই ছিল, কিন্তু সাউথিয়ান আজকে চায়নায় ফিরে যাচ্ছে। মিংশাওকে ফিরে যেতে বলেছে। ইনগুয়ো বসে বসে লিনের ভিডিও দেখছিল যেখানে লিন একটা ইন্টারভিউ দিচ্ছিল আর তখন লিন এসে ওর সঙ্গে দুষ্টামি করতে শুরু করে দেয়। লিন তখন ইনগুয়োর রুমে বসে বসে কাজ করছিল আর ইনগুয়ো শাওয়ার নিচ্ছিল। শাওয়ার নেওয়া শেষে ও লিনের সামনে আসে আর বলে
তুমি এমনি ম্যাচ শেষ করলে, আর তারপরে এত জার্নি করে ফিনল্যান্ডে এলে, আর এখন কিনা কাজ করছো, এখন তুমি আমার সঙ্গে গল্প করবে। তাই তো লিন ওর কাজ টাজ একদম ফেলে দিয়ে ওর সঙ্গে গল্প করছিল। কিভাবে গল্প করছিল আপনারা দেখতেই পাচ্ছেন। এরা যতবার কাছাকাছি চলে আসে ঠিক এভাবেই গল্প করে। ইনগো লিনকে বলে, আমার যখন আমরা প্লেনে ছিলাম তোমাকে কিস করতে অনেক ইচ্ছে করছিল। তারপরে আরও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন গত বছর লিনের সঙ্গে দেখা করার জন্য ফিনল্যান্ডে এসেছিল ইনগো, তখন ও লিনকে দেখে যে লিনের অনেক কোপ দাড়ি উঠে গিয়েছে। ও লিনকে দেখে বলে যে তোমার এই অবস্থা কেন, তুমি শেভ করো না? তখন লিন ওকে বলেছিল, যখন তুমিই আমার আশেপাশে থাকো না তখন শেভ করে কি হবে। এই কথাটা ইনগোর আবার মনে ধরেছিল খুব। তোমরা ছেলেরাও কিন্তু এটা শিখে রাখবে, এভাবেই গার্লফ্রেন্ডকে ফ্লার্ট করতে হয়। এবার ইনগো তখন লিনকে বলে যে তুমি সত্যিই আমাকে এত ভালোবাসো যে আমি পাশে না থাকলে তুমি সেইও করতে চাও না। ওরা যখন এরকম প্রেমে মজে ছিল ঠিক তখনই ওখানে আন এসে ওদের ডাক দেয় আর বলে আমরা কি বিলিয়ার্ড খেলতে যাব না? তখন ওরা তিনজন বিলিয়ার্ড ক্লাবে চলে আসে। এখানে লিন দূরে একটা লোককে খেলা শেখাচ্ছিল, আর আন লিনকে নিয়ে অনেক কথাই বলতে লাগে ইনগোর সঙ্গে। যেমন লিন ছোটোবেলা থেকে কিছুটা অ্যারোগ্যান্ট হলেও ও অনেক কাইন্ড এবং অনেক ভালো একটা ছেলে। তো এখানে যখন খেলা শেষ হয়ে যায় লিন ইনগোর জন্য আইসক্রিম নিয়ে আসতে চায়, আর ও যখন যাচ্ছিল ইনগো ওর ভিডিও করছিল, আর তাই তো লিনও কিছুটা পোজ নিয়ে নেয়। লিন ইনগো এবং আন দুইজনের জন্য দুটো আইসক্রিম নিয়ে এসেছিল। কিছুক্ষণ পরে ওরা আবারও রোমান্টিকতায় মত্ত হয়ে যায়। আন ওদের দেখে দেখে জ্বলতে লাগে আর বলতে লাগে এদের আমি কিভাবে স্ট্যান্ড করব, এরা খালিই তো প্রেম করে। ওর আসলে যেমন হচ্ছিল আমাদেরও ঠিক তেমনই হচ্ছিল। আর লিন আনকে বলে তুমি কি জেলাস হচ্ছ? এসব দেখেও যদি সিঙ্গেলরা জেলাস না হয় তাহলে আর কি হবে বলুন তো। এমনকি বাড়িতে এসেও এরা এরকম সবসময় রোমান্টিকতায় মত্ত থাকে। আর আন বেচারার একদম বেসামাল অবস্থা, আর আনের এই অবস্থা দেখে ওরা দুইজন আবার মজা দিতে লাগে। যাই হোক, পরদিন ইনগোর খেলা শুরু হয়ে যায়, আর আজকে ওর বিপক্ষে যে খেলছিল সেই মেয়েটির নাম অ্যাশলে। মেয়েটিও অনেক সুন্দর খেলছিল, কিন্তু এখানে লিন ওর খেলা দেখতে যায় না প্রথম দিন। মূলত লিন একটা কাজে অন্য জায়গায় গিয়েছিল। সবাই ফোনে বসে বসে খেলা দেখছিল। এদিকে আমরা মেংশাও আর সাউতিয়ানকে দেখি। মেংশাও সাউতিয়ানকে বলে ওর দাদির কাছে বেশি বেশি করে লিনের গল্প করতে, যেমন লিন কেমন মানুষ এবং লিন তোমাকে কতটা টেক কেয়ার করতো এসব। মূলত ও জুড়ে দিতে চাইছিল এখন লিনের সঙ্গে ইনগোর। এদিকে সার্জারি করা হয়েছিল জিয়াংয়ের। জিয়াংকে দেখতে হাসপাতালে আসে মেংশাও, কিন্তু মেংশাও কিছুক্ষণ পরেই বলে তুমি তো ভালো আছো দেখছি, তাহলে আমি চলে যাচ্ছি। এটা বলে যখন চলে যাচ্ছিল দরজায় এসেই দেখে যে লিন আবার জিয়াংকে দেখতে এসেছে। এবার এখানে লিনকে দেখে মেংশাও বলে আমার মনে হচ্ছে এখানে আমি আরও কিছুক্ষণ থাকতে পারবো, আমার হাতে যথেষ্ট টাইম আছে। জিয়াং বোঝা যায় এখানে লিন আসায় মেংশাও আরও কিছুক্ষণ থাকতে চাইছে, তো থাকুক। তো ওরা গল্প সল্প করতে লাগে আর ফল খেতে লাগে। জিয়াংকে খাওয়ানো বাদ দিয়ে নিজেরাই খেতে লাগে। এরা দুইজন আবারও কথা বলতে বলতে বেশ কাছাকাছি চলে এসেছিল, মানে দুজনের পুরাতন সম্পর্কটা আবারও জোড়া লাগতে শুরু করেছিল। এর পরের দিন আমরা দেখতে পাই যে সেমিফাইনাল যেদিন চলছিল ইনগোর, সেদিন ওর খেলা দেখতে একদম স্টেডিয়ামে চলে এসেছিল লিন। তো লিন যেহেতু এখন একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, লিনকে সবাই এক নামে চেনে, আবার ইনগোকেও মানুষ এক নামে চেনে। সবাই লিনকে বলতে লাগে লিন তো একজন বিজি মানুষ আর লিন একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার। তবে লিন যে আজকে খেলা দেখতে এসেছে, লিন তাহলে কার জন্য খেলা দেখতে এসেছে? এখানকার সবাই মোটামুটি জানতো যে ইনগোর সঙ্গে লিনের কিছু একটা চলছে, তবে সেভাবে কেউ প্রস্তুত ছিল না যে ওদের কী চলছে। তাই তো আজকে লিনকে জোর করে ধরা হয় যে লিনের সঙ্গে ইনগোর ঠিক চলছেটা কি। লিন তখন বলে সবাইকে, মূলত সবাই বুঝতে পেরেছে লিন এবং ইনগোর ভিতরে একটা সম্পর্ক আছে, কিন্তু ওদের এই সম্পর্কের সূচনাটা কিভাবে হলো সেটাই সবাই লিনের কাছ থেকে জানতে চায়। তো লিন আজকে উঠে দাঁড়ায় আর বলতে শুরু করে। লিন এখানে প্রতিটা কথাই ইংরেজিতে বলেছিল, মানে ইনগোকে নিয়ে ওর যে ফ্যাসিনেশন সেটা পুরোটাই ইংরেজিতেই বলেছিল। তাই কথাগুলো আমি একদম হুবহু আপনাদেরকে ইংরেজিতেই শোনাচ্ছি। লিন বলেছিল, Last year I was at a small bar. That was the first time I saw her. I didn't go inside. Instead, I stood outside and watched her for about 5 minutes. Of course, she didn't know this. I can still recall my thoughts at that moment. I have to meet her. I have to go inside, buy her a drink and get her number tonight. I knew exactly what I was thinking. I knew she is the one, but I have no idea how to approach her or what to say to impress her. She is so pretty. I was scared to make any mistakes. Trust me, I was really afraid of screwing it all up. I think I will make it. What can I even say? She is so perfect, and I might need to spend the rest of my life
for seeking her love. So I am not in a hurry. I am not in a hurry at all. এটার বাংলাটা ছিল এমন যে গত বছর আমি একটা মেয়েকে দেখেছিলাম ছোট্ট একটি বারে। আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে 5 মিনিটের মতো তার দিকে তাকিয়েছিলাম। সেটা বুঝতেও পারিনি। আমি শুধু তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আমি এখনো মুহূর্তটাকে ভাবলে আমার ভাবনাগুলো স্পষ্ট স্মরণ করতে পারি। আমি দাঁড়িয়ে ভাবছিলাম ভিতরে গিয়ে আমার তার সঙ্গে কথা বলতে হবে, তাকে একটা ড্রিঙ্ক অফার করতে হবে, আর যেভাবেই হোক তার নাম্বারটা আমাকে নিতে হবে। আমি ভেবেছিলাম সে হয়তো একটা এশিয়ান গার্ল, তবে আমি এটাও ভেবে ভয় পাচ্ছিলাম যে আমি কোনো ভুল করে ফেলবো না তো, যদি আমি কোনো ভুল করে ফেলি। কিন্তু আমার মনে হচ্ছে আমি এটা ঠিক করে ফেলবো। তখন ওকে সবাই বলে ঠিক করে ফেলবে মানে এখনও তোমাদের প্রেমটা হয়নি, তুমি কিন্তু আমাদের ডিসঅ্যাপয়েন্ট করলে লিন। লিন তখন বলে হোয়াট ক্যান আই ইভেন সে, শি ইজ সো পারফেক্ট, অ্যান্ড আমার হয়তো তার ভালোবাসা অনুসন্ধানেই সারাটা জীবন কাটাতে হবে, তাই আমার কোনো ব্যস্ততা নেই, আমার আসলেই কোনো ব্যস্ততা নেই। লিন যখন এই কথাগুলো বলছিল তখন সবাই তো একদম থা হয়েছিল, বিশেষ করে ইনগোর চোখ দিয়ে দরদর করে পানি পড়ছিল। মূলত লিন কিন্তু এখানে বোঝালো যে ও ইনগোকে কতটা ভালোবাসে, কিন্তু ওদের ভিতরে যে একটা প্রেম চলছে সেটা কাউকে জানালো না, কারণ এখনও ইনগোর মা এই ব্যাপারে জানে না। যদি আজকের এই লাইভটা ইনগোর মা দেখে তাহলে তো জানি হয়ে যাবে ওদের প্রেমের সম্পর্কে। তাই তো লিন এমনভাবে উত্তর দিয়েছিল যেন ও একাই এখনও ইনগোর প্রেমটাকে খুঁজেই চলেছে। ইনগো অনেক ইমোশনাল হয়ে যায়, আর এরপরেও খেলায় মনোনিবেশ করে, আর খেলাটাতে জিতেও যায়। জিতে যাওয়ার পরে ও দ্রুত করে এসে আগে সাউতিয়ানকে কল দেয় আর বলে, আচ্ছা আমার মাকে আজকে আমাদের খেলাটা দেখেছে নাকি? মাকে ওই কথাগুলো শুনে ফেললো। তখন সাউতিয়ান বলে, আমার মনে হচ্ছে উপরে সবাই ঘুমাচ্ছে, কারণ চায়নাতে এখন মধ্যরাত। কিন্তু আমি তো লিন ভাইয়ের কথা শুনে একদম হা হয়ে গিয়েছি। তুমি সত্যিই লাকি আপু, তোমার জীবনে তুমি লিন ভাইয়ের মতো একজন সুন্দর মানুষকে পেয়েছো। এরপরে আমরা লিনকে দেখি ও সে রেড ফিশ ক্যাফেতে নিয়ে আসে ইনগোকে। তো ইনগোর সঙ্গে এখানে আবার এসেছিল আনও। আন এদের রোমান্টিকতা দেখে আবারও এখান থেকে চলে যায় আর বলে, ভাই তোমরাই প্রেম করো, আমাদেরও তাই মনে হচ্ছিল। যাই হোক, ইনগো এখন লিনকে বলে, আচ্ছা তো তুমি আমাকে এখানে প্রথম দেখেছিলে ঠিক কিভাবে? আমি তখন কি করছিলাম আমার তো মনে নেই। তুমি আমাকে দেখছিলে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন ঠিক আমি কোথায় ছিলাম? তখন লিন ওকে দেখাতে লাগে, তুমি ঠিক এমন জায়গায় দাঁড়িয়েছিলে, তুমি ফোনে কথা বলছিলে, তোমাকে দেখে আমি ভেবেছিলাম তুমি একটা এশিয়ান মেয়ে, তবে আমি ভাবিনি তুমি চাইনিজ কিনা। আমি তোমাকে দেখে মুগ্ধের মতো তাকিয়েছিলাম, বেশ অনেক সময় ধরে তাকিয়েছিলাম। তোমাকে অনেক বিষণ্ণ লাগছিল, অনেক চিন্তিত মনে হচ্ছিল। ওর এইসব কথা শুনেই তো ইনগো এসে লিনকে জড়িয়ে ধরে। আসলে লিন ওকে এত ভালোবাসে ও তো বুঝতো না। যাই হোক, এখন লিনের কাছে একটা কল আসে, আর এই কলটা শোনার পরে লিন থ হয়ে যায়। কলে কে ওকে কী বলেছিল তা আমরা জানি না। ইনগো তখন ঘরের ভিতরে ঘুমাচ্ছিল, এখন অনেক রাত ছিল। ও কোনো রকমে ইনগোর পাশে বসে বলে, আগামীকাল তোমার ফাইনাল খেলা, আমি ফিরে যাচ্ছি, আমাকে যেতে হচ্ছে, তুমি ফাইনাল খেলাটা খেলেই ফিরে এসো। ইনগো ঘুমের মধ্যে ওকে আর কোনো কিছু জিজ্ঞাসাও করে না। পরদিন ইনগোর খেলা শুরু হয়ে যায়। ইনগো পরে জানতে পারে আসলে মিস্টার হে মারা গিয়েছে। ওর তো অনেক মন খারাপ হয়ে যায়, কারণ লিন এখন অনেক কষ্ট পাচ্ছে, ও খুব ভালোভাবেই বুঝে গিয়েছে। ও লিনকে টেক্সট দেয়। লিন ওকে বলে, হ্যাঁ মিস্টার হে মারা গিয়েছে, আর তাই তো আমি চলে যাচ্ছি, আর আমার সাথে আনকেও নিয়ে যাচ্ছি। ইনগো তখন ওর ভাই মেংশাওকে কল দেয়। মেংশাও বলে, তুমি তোমার খেলায় মনোনিবেশ করো, আর খুব দ্রুত এই খেলা শেষ করে তুমি এখানে ফিরে আসো। এখন লিনের অনেক মন খারাপ, তুমি মন খারাপ করো না, খেলাটা শেষ করেই তুমি চলে এসো। তখনই ও লিনের একটা পোস্ট দেখতে পায়। লিন ওই পোস্টের ক্যাপশনে লিখেছিল, টাইম ইজ মার্সিলেস, যেখানে লিনের ছোটোবেলার একটা ছবি ছিল। ইনগোর অনেক কষ্ট লাগে। ওদিকে লিনেরও এত খারাপ লাগছিল, কিন্তু ছেলেটা কাঁদতে পারে না। ও তখন ছোটোবেলার কথাগুলো ভাবতে লাগে। মিস্টার হয়ে ওকে নিজের ছেলের মতো করেই মানুষ করেছিল। ও বাথরুমের ভিতরে এসে অনেকক্ষণ কাঁদতে লাগে। যখনই ও ফিরে এলো তখনই মানুষটাকে চলে যেতে হলো, ওর অনেক আফসোস লাগছিল। এরপরে লিন আসে ওর মাস্টার পরিবারের সঙ্গে দেখা করতে, যেখানে আমরা ইনগোর মাকেও দেখেছিলাম। এখানে রাস্তার মধ্যে ইনগোর মায়ের সঙ্গে ওর দেখা হয়ে যায়। লিনের এত কষ্ট লাগছিল, ও বারবার মাথা নত করছিল মিস্টার হে এর ছবির সামনে। ওরা সবাই কাঁদছিল। লিনের এই কষ্ট দেখে আমারই ভীষণ কষ্ট লাগছিল। আসলে ওরা এই মাস্টার মরে যাওয়ায় ওরা সমস্ত স্টুডেন্টরা অনেক কষ্ট পেয়েছিল। রাত জেগে ওরা মাস্টারের অফিসেই বসেছিল। আর ইনগোর আজকে ফাইনাল খেলাটা ছিল শিরানের সঙ্গে, তো শিরানেরও কিন্তু মাস্টার হতো মিস্টার হে। আর আজকের এই খেলায় শিরানকে হারিয়ে দেয় ইনগো, কিন্তু তারপরে ওর মনে কোনো সুখ ছিল না। এত বড় খেলায় জিতে যাওয়ার পরেও ও অনেক বিষণ্ণ মনেই বাড়িতে ফিরে আসতে লাগে। আর ফিরতে ফিরতে ও কেবল ভাবতে লাগছিল লিনের কথা।
কারণ লিনের এই পৃথিবীতে ওর মাস্টার ছাড়া আর কেউ ছিল না। এদিকে লিন ওর মাস্টারের বিলিয়ার্ড ক্লাবের সামনে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। জিয়াং এবং লিন মিলে ওদের ছোটবেলায় বিলিয়ার্ড ক্লাবে আসে, যেখানে শুরু থেকেই ওরা খেলাটা শুরু করেছিল। এরপরে মিস্টার হের অফিস রুমে আসে, যেখানে বাদবাকি আরও স্টুডেন্টরা ছিল। এরা সবাই তো সমবয়সী। এদিকে ইনগোর খেলা শেষ হয়ে গিয়েছিল, মেংশা ওকে নিয়ে দেশে ফিরে আসতে লাগে। আর প্রথমে ওরা বাড়িতে না গিয়ে সোজা চলে আসে মিস্টার হে এর বাসায়, যেখানে সবাই ছিল। ওরা সবাই শ্রদ্ধাঞ্জলি দিতে আসে। লিনকে দেখে ইয়নগোর তো অনেক খারাপ লাগছিল। এরপরে সবাই মিলে একটা মিটিং করে। এই মিটিংয়ে জিয়াং দংশিং সিটির বিলিয়ার্ড ক্লাবের দায়িত্ব তুলে দেয় লিনের উপরে, কারণ এখন মিস্টার হে নেই। তার উপরে আবার জিয়াংয়ের হাতের সার্জারি হয়েছে। এদিকে ইয়নগোকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য যখন ওর মা বলে, তখন ইয়নগো ওর মাকে বলে যে ও কিছুক্ষণ পরে ফিরবে। তো ওর মা যখন ওকে পারমিশন দিয়ে দেয়, ও সোজা লিনের কাছে চলে আসে। লিনের সঙ্গে করে ও দংশিং সিটিতে আসে, দংশিং সিটির সেই রুমে যেখানে ওরা গতকাল সবাই ছিল। এখানে এসে ওর লুর সঙ্গে দেখা হয়ে যায়। এখানে মূলত এখন থাকার মতো কোনো জায়গা নেই অফিস রুম ছাড়া। এই কয়েকদিনে লিন অনেক ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তো ইনগোর কোলেই শুয়ে পড়ে। ও অনেক কাঁদছিল আর কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ে। কখন রাত হয়ে গিয়েছিল ওরা দুজনের কেউই জানে না, কারণ অনেক বেশি ক্লান্ত ছিল ইয়নগো নিজেও, তাই ও ঘুমিয়ে পড়েছিল। যখন ও এসে ওদের ডাকে তখন ওদের ঘুম ভেঙে যায়। লিন তখন ইনগোকে বলে যে তোমাকে তো ফিরে যেতে হবে, চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। তাই তো ও ইনগোকে পৌঁছে দিতে আসে। কিন্তু ও যখন গাড়িতে করে আসছিল তখন বারবার ওর কাছে বিভিন্ন কোচ কল দিচ্ছিল। লিন তাদের সঙ্গে কথা বলতে বলতে আসে। ইনগো ওকে বলে যে তুমি এখন অনেক ব্যস্ত হয়ে গিয়েছো, নতুন শহরের দায়িত্ব কাঁধে নিয়ে আমি তো এখন তোমার সাথে কথাও বলতে পারছি না। কিন্তু তুমি যতই দায়িত্ব পালন করো, তুমি সবসময় নিজের দিকে খেয়াল রাখবে, নিজের খাবার খাবে আর সময় মতো ঘুমাবে। এটা বলে ওকে জড়িয়ে ধরে আর তারপরে বাই বাই জানিয়ে চলে আসে। এর পরের দৃশ্যে দেখতে পাই লিন ওর সমস্ত জামাকাপড় ওর বিলিয়ার্ড ক্লাব থেকে গুছিয়ে নিয়ে দংশিং সিটিতে চলে যাচ্ছিল। আর ও যে অ্যাসিস্ট্যান্টটা নিয়ে এসেছিল তার হাতেই ওই ক্লাবের দায়িত্ব তুলে দিয়ে আসে। ও মূলত দংশিং সিটির এখন টেম্পোরারি একজন লিডার। আর ওর সাথে ছিল ওর পুরাতন বন্ধুগুলো, যাদের সঙ্গে ও খেলে বড় হয়েছে। ওরা এখন নিজেদের ভিতরে একটা মিটিং করতে লাগে। এখানে লিনও ছিল। তো লিন ওদের সবাইকে ওর প্ল্যানের কথা বলে যে ও নতুন করে এই দংশিং ক্লাবকে তুলতে চায়, আর তার জন্য পুরাতন প্লেয়ারগুলোকেও খেলায় ফিরিয়ে আনার চেষ্টা করে ও। এরপরে ওকে মেসেজ দেয় ইয়নগো বলে যে আমার দাদি তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে। যদি তোমার এই শুক্রবারের সময় হয় তাহলে তুমি আমার সঙ্গে দেখা করবে, আমাদের বাড়িতে তোমাকে নিয়ে আসবো। তারপরে লিন ওকে বলে কিন্তু এই সপ্তাহে তোমার না একটা খেলা আছে। কিন্তু এটা জানতো না ইয়নগো বলে এই সপ্তাহে আমার খেলা আছে, কই আমি তো জানি না। লিন তখন বলে তোমার কোচ লিন বলছিল যে তোমার এই সপ্তাহে খেলা আছে। তখন ইয়নগো বলে ও আচ্ছা, কোচ তো অ্যাডভান্স জানতে পারবে তাই বোধ হয়। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট সপ্তাহে দেখা করব। এসব কথা বলতে বলতে ইয়নগো শুয়ে পড়ে এবং ওর মনে হচ্ছিল না ও ফোনটা কাটবে, তাই তো ফোন ওই অবস্থাতেই থাকে। আর লিনও ফোনটা কেটে দেয় না। একদম সকালবেলা যখন ইনগোর ঘুম ভাঙে তখনও দেখে যে লিনের কলটা সেভাবেই আছে। তো লিন ওকে বলে তোমার ঘুম ভাঙলো, গুড মর্নিং। ইয়নগো বলে যে তুমি কলটা কেটে দাওনি। লিন বলে আমার মনে হচ্ছিল তুমি যেহেতু কলটা কেটে দাওনি তাহলে কলটা এভাবেই থাকুক, আমার মনে হচ্ছিল আমি তোমার সাথেই আছি। ওই যে হাই স্কুলের নিব্বানিব্বির প্রেম, হাই স্কুলে থাকতে এই কাজটা অনেকেই করে, অনেকগুলো মিনিট কিনে সারা রাত ফোনটা ওভাবে রেখে দেয়। যাই হোক, লিন এখন সব কিছু গুছিয়েই তুলেছিল প্রায়, এবং নতুন করে কোচদের সঙ্গে কথাও বলেছিল। তবে কোচ লিনের এই সব সিদ্ধান্ত খুব একটা মানতে চাইছিল না, কিন্তু লিন তো নাসর বান্দা, ও নতুন করে ঢেলে সাজাতে চাইছিল এখন দংশিং সিটিকে। এদিকে ইয়নগোর যে খেলাটা ছিল সেটাও শেষ হয়ে গিয়েছিল। ও লিনকে নেওয়ার জন্য লিনের ক্লাবে আসে। লিনকে বলে আজকে তুমি আমার বাবা মায়ের সঙ্গে দেখা করবে, কিন্তু তোমার ভয় লাগছে না? আমার মনে হচ্ছে তারা তোমাকে মেনে নেয় কি না, আমার তো অনেক চিন্তা হচ্ছে। যাই হোক, আমার বাবা সহজ সরল মানুষ, আমার বাবা মনে হয় তোমাকে পছন্দ করবে, আর তুমি আমার বাবাকে ম্যানেজ করে নিও, শুধু মায়ের ব্যাপারটা একটু সামলে উঠবে। তখন লিন বলে আমার কিন্তু এত ভয় লাগছে না যতটা তোমার লাগছে। এরপরে ইয়নগো বলে কিন্তু তোমাকে আমার আরেকটা কথা বলার আছে। লিন বলে কি হয়েছে? তখন ইয়নগো বলে 1 সপ্তাহের জন্য আমার পিরিয়ড পিছিয়ে গিয়েছে, আমার তো ভয় লাগছে যে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম নাকি। এবার লিন তো অবাক হয়ে যায়। লিন তখন ইয়নগোকে বলে
যে তুমি একদম চিন্তা করো না। আর তাছাড়া এটা এমন কোনো দেরিও হয়ে যায়নি, মাত্র 1 সপ্তাহই তো পিছিয়েছে। এটা বলে ইয়নগো ওকে জড়িয়ে ধরে আর বলে, এখনও যেহেতু এত দেরি হয়ে যায়নি, তাই আমরা হাসপাতালে যেতে পারি চেক আপ করানোর জন্য। তখন ইনগো লিনকে বলে, হাসপাতালে যাওয়ার কি দরকার, তুমি ফার্মেসি থেকে একটা কিট কিনে আনলে আমি তো বাড়িতেই এটা টেস্ট করে ফেলতে পারবো। এই যে অতিরিক্ত প্রেমে মজে থাকলে যা হয়, এখন হলো তো নতুন চিন্তা। পরের দৃশ্যে লিন ওয়েট করছিল। পরীক্ষা নিরীক্ষা শেষ করে ওকে পিছন থেকে এসে জড়িয়ে ধরে ইনগো। ইনগো বলে, ফলস সালাম, আসলে কিছুই হয়নি, মানে টেস্ট নেগেটিভ এসেছে। তো লিন অনেক হ্যাপি হয়ে যায়। ইনগো বলে, তুমি এত হ্যাপি কেন হচ্ছ? আমি যদি প্রেগনেন্ট হতাম তাহলে কি ভালো হতো না? তখন লিন বলে, তোমার এইমাত্র ক্যারিয়ারে ফোকাস করার টাইম, তাই এই সময় যদি একটা বাচ্চা কাচ্চা হয় তাহলে সেটা তোমার জন্য অনেক কষ্টের হয়ে যাবে, তাই সময় আসলেই না হয় আমরা নিব। লিন ওকে কাঁধে করে ঘর পর্যন্ত নিয়ে আসে। ওর ঘরের একটা লাইটার দেখে তাতে আলো জ্বালিয়ে ইয়নগো বলে যে, তুমি আজকে যেটা উইশ করবে সেটা আমি গ্রান্ট করব। তখন লিন বলে, আমার তো শুধু আজকে একটাই চাওয়া, তাহলে আমি যেন তোমার বাবা মাকে ম্যানেজ করতে পারি আর তোমাকে বিয়ে করতে পারি। তখন ইনগো বলে যে, তোমার এই আশাটা আমি পূরণ করব। এরপরে ওরা রেডি হয়ে যায় আর ইয়নগোর বাড়িতে আসতে লাগে। তো এই ইয়নগোর অনেক চিন্তা হচ্ছিল যে ওর বাবা কিভাবে নিবে, কি বলবে। লিনের তো কপাল টপাল ঘামতে লাগে। লিন বলে, যদি সবথেকে খারাপ সিচুয়েশন হয়ও, আমাদের যদি কেউ মেনে না নেয়, তাহলে আমি তোমাকে কাঁধে করে নিয়ে পালিয়ে যাব। লিন এতটাই ঘেমে গিয়েছিল যে ও নিজের কোটটাও খুলে ফেলে। এরপরে ওরা বাড়ির ভিতরে প্রবেশ করে। ওর বাবা ওদের জন্য দরজা খুলে দেয়। ওর বাবার লিনের সঙ্গে কথা বলে তো অনেক ভালো লাগে। লিন ছোটবেলায় অনেক অ্যারোগেন্ট টাইপের ছিল বইকি, কিন্তু এখনও অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আর লিন অনেক ভালো একটা ছেলে। আর তাছাড়া ব্যাপার আরও সামাল দেওয়ার জন্য মেংসাও তো এখানে ছিলই। ওর বাবার খুব পছন্দ হয়ে যায়। তো এখন অনেকটা স্বস্তি ফিরে পেয়েছিল ইনগো। ওরা দুইজন দাঁড়িয়ে ফল কাটছিল আর রোম্যান্স করছিল। ঠিক তখনই ওর মা এসে কড়া নাড়ে আর লিনকে বলে উপরে আসতে, আর ইনগোকে বলে নিচে থাকতে। তো ইনগো বলে, এবার মা চলে এসেছে। লিন বলে, দাঁড়াও, ফলগুলো আমি কেটে উপরে নিয়ে যাচ্ছি। তো ও সুন্দর করে ফলগুলো কাটলে ইনগো বলে, তুমি আমার থেকে অনেক সুন্দর কাটতে পারো। এমন ছেলেকেও যদি আমার মা পছন্দ না করে, তাহলে তার মেয়েকে কোন ছেলের সঙ্গে বিয়ে দিবে কে জানে। যাই হোক, যাওয়ার আগে ইনগোর অনেক ভয় লাগছিল। ও লিনকে বলে, শোনো, আমার মা যদি তোমাকে মেনে নাও নেয়, তাও কিন্তু আমার মতামতই একদম শেষ মত। আমি তোমাকে বিয়ে করব, মানে বিয়ে করব। এখন আমার মা মানুক না মানুক, তাই তুমি একদম ভয় পাবে না। আর এই কথা কোনো গার্লফ্রেন্ড বললে কি আর কোনো বয়ফ্রেন্ডের ভয় থাকে? এরপরে ইয়নগো লিনের সঙ্গে ভিতরে আসে। ওর মাকে ফলের বাটি দেখিয়ে বলে, দেখো, এগুলো সব লিন কেটেছে, সুন্দর না? ওর মা বলে, তোমাকে কোনো কিছু বলতে হবে না। ওর মা তখন লিনকে প্রশ্ন করলে সেই সমস্ত প্রশ্নের উত্তর ইনগো দিতে লাগে। তখন ওর মা বলে, তুমি এত ভয় কেন পাচ্ছ? এজন্যই তোমাকে বললাম তুমি নিচে থাকো। আমি কি ভাল্লুক নাকি যে আমি লিনকে খেয়ে ফেলবো? ওর মা অনেক সুন্দর করে লিনের সঙ্গে কথা বলে আর লিনের সঙ্গে আজকে চাও খায়। এরপরে ওদের তিনজনকেই ডাকে আর বলে, তোমাদের কিছু বলার আছে। এরপরে ওদের তিনজনকেই বলে যে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট এসে গিয়েছে, আর বিলিয়ার্ড গেম হিসেবে আমি তোমাদের তিনজনকে রেকমেন্ড করছি তোমরা 3টা করে খেলা খেলবে। যেমন লিন তো স্নোকার প্লেয়ার, কিন্তু স্নোকারের সাথে ও 9 বলও খেলবে এবং 6 বল স্নোকারও খেলবে। একই রকমভাবে মেংসাও ওটাই খেলবে। শুধু ইনগো 2টা খেলা খেলবে, সেটা হলো ও তো 9 বল খেলে আর সাথেও 6 বল স্নোকারও খেলবে। ইনগো ওর মাকে বলে, কিন্তু লিনের হাতে তো ওর পুরাতন ইনজুরিতে ব্যথা, ওকে এতগুলো খেলা খেলতে পারবে? তুমি ওকে একটু বেশি চাপিয়ে দিচ্ছ। লিন বলে, আমি পারবো। ওর মা বলে, দেখেছো, লিন পারবে, অথচ তোমার চিন্তা হচ্ছে। মেংসাও বলে, হ্যাঁ, লিন পারবে, আমার বিশ্বাস আছে। লিন বলে, আমি পারবো। তো যাই হোক, ওদের ভিতরে এখন সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল। লিনের মা বলে, আরও একটা ভালো কথা তোমাকে বলা হয়নি, সেটা হলো তুমি ন্যাশনাল টিমে চান্স পেয়ে গিয়েছো। তুমি চায়নার ন্যাশনাল টিমের হয়ে খেলবে আর তুমি ওই দলের ক্যাপ্টেন। এর চেয়ে খুশির তো আর কিছু হতে পারে না। ইনগো তো অনেক খুশি হয়েছিল। এরপরে ওরা বাইরে চলে আসে। মেংসা ওদের কাছ থেকে বাই বাই বলে চলে যায়। এরপরে লিন এবং ইনগো ডেটিংয়ে বেরিয়ে পড়ে। লিন ইনগোকে নিয়ে চলে আসে একটা বাইক শোরুমে। এখানে আসার পরে ইনগো বলে, আমরা এখানে কেন, তুমি কি কোনো বাইক কিনবে নাকি? তখন লিন ইনগোকে বলে যে, তোমার জন্য আমার একটা সারপ্রাইজ আছে, তবে সারপ্রাইজ এই বাইক কিনা তা আমরা বুঝতে পারি না। লিন ইনগোকে বলে, ওদিকে দেখো। এটা বলে ওর আঙুল তুলে ধরে। তো ওর আঙুল বরাবর ইনগো তাকিয়ে থাকে, কিন্তু আশ্চর্য জিনিসটা তো ছিল লিনের হাতে। এটা ছিল একটা বাড়ির চাবি। এটা দেখে ইনগো বলে, এটা আমাদের ফিনল্যান্ডের সেই বাড়ির চাবি না? এটা তোমার কাছে কি করছে? তখন লিন ইনগোকে বলে যে, আমি ওই বাড়িটা কিনে নিয়েছি। ইনগো বলে, কি, তুমি ওই বাড়িটা কেন কিনে নিয়েছো? বিদেশে একটা বাড়ির আমাদের কোনো দরকার ছিল না। তখন লিন বলে, ওই বাড়িতে আমাদের অনেক স্মৃতি ছিল,
শেষবার যখন তুমি ওই বাড়ি থেকে চলে আসছিলে তখন তুমি ওই বাড়ির লন্ড্রি রুমের ছবি তুলতে গিয়েছিলে, সেই ছবিটা ব্লার এসেছিল। তখন থেকে আমি চেয়েছিলাম ওই বাড়িটাই কিনে নিব, কারণ ওখানে আমাদের অনেক স্মৃতি আছে। এটা শুনে ইনগো আরও ইমোশনাল হয়ে যায়। কিছুক্ষণ পরে ওদের বাইকটা এসে যায়। এই বাইকটা মূলত লিন কিনেছে ইনগোকে নিয়ে ঘোরার জন্য। দুজন তো সেই মজা করে হাইওয়ে ধরে ঘুরতে লাগে। এরপরে লিন ইনগোকে আবারও ওর বাড়ির সামনে পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। আর প্রতিবার ওদের যেটাই হয় এখনও সেটাই হচ্ছিল। যাওয়ার আগে লিন এবং ইনগো দুজনেই একে অপরকে কিস করে। পরবর্তী দৃশ্যে জাতীয় দলের কোচ ওদের সবাইকে জানিয়ে দেয় কে কোন খেলায় অংশগ্রহণ করবে এবং কে কোন টিমে আছে, এই সমস্ত কিছু। এরপরে যেটা বাকি ছিল আমরা সেটাই দেখি। এই ড্রামায় অনেক কিছুই দেখেছি, এত বেশি রোমান্টিকতা দেখেছি যে আমাদের ডায়াবেটিস হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। ইনগো লিনকে শেভ করিয়ে দিতে লাগে, কিন্তু এর চেয়েও ভয়ানক হলো এই অবস্থায় লিন আবার ইনগোকে কিস করে নেয়। তো আপনারাই বলুন, এটাই শুধু দেখার আমাদের বাকি ছিল, আর সেটাও দেখা হয়ে গেল। যাই হোক, এটাও দেখার পরে আমরা দেখি ওদের বা তুমুল ট্রেনিং শুরু হয়ে যায়। লিন এবং মিংশাও ছিল এক টেবিলে, অন্যদিকে ইয়নগো এবং লিন ছিল এক টেবিলে। কিন্তু লিন আবার সবাইকেই বুঝিয়ে দিচ্ছিল খেলাটা। এখানে সবাই খুব মনোযোগের সহিত খেলছিল, কেউ কোনো কথাও বলছিল না। ইনগোকে লিন বলে, তোমাকে আমার একটা জিনিস দেখানোর আছে। এরপরে ওই একটানা অনেকগুলো লাল স্নোকার বল এক জায়গায় করে নেয়। তখন ইনগো বলে, এটা দিয়ে কি হবে? লিন তখন বলগুলো একটা একটা করে খেলতে লাগে। ইনগো তখন লিনকে বলে, সত্যি করে বলো তুমি এই ট্রিক্সটা আর কাউকে দেখিয়েছো কিনা? লিন বলে, আর কাউকেই দেখায়নি, এটাই প্রথম তোমাকে দেখিয়েছি। এরপরে লাস্ট বলটা ও ইনগোর হাতে দিয়ে দেয় আর বলে, লাস্ট বলটা তুমিই মারো। এরপরে ও লাস্ট বলটা ছুড়ে দিলে আমরা দেখতে পাই এই স্নোকার বলগুলো একদম একটা হার্ট শেপ নিয়েছিল। মূলত এটাই ইনগোকে লিন দেখাতে চেয়েছিল। এই ব্যাপারটা আমার ভীষণ সুন্দর লেগেছে। ওরা দুজনেই খেলার প্রতি অনেক প্যাশনেট, আর খেলা দিয়ে এমন একটা সুন্দর জিনিস আসলেই সুন্দর। ট্রেনিং শেষ করে রাত্রেবেলায় ইনগো এবং লিন গল্প করতে করতে হাঁটছিল। ইনগোকে পৌঁছে দিয়ে এসে লিন আবারও ট্রেনিং করতে লাগে ওর দুই সিনিয়রের সঙ্গে। কিন্তু এখানে দাঁড়িয়েও ও ইনগোর সঙ্গে ফোনে কথা বলছিল। এখানে মেংশাও এবং জিয়াং ছিল। জিয়াংয়ের তো কিছুদিন আগে হাতের সার্জারি করা হয়েছে, এই মুহূর্তে ও ফুলি রিকভারও করে উঠতে পারেনি। তাই ওদেরকে এখন হার্ডকোর ট্রেন করতে হবে যদি খেলায় জিততে হয়। ওদের উপরে অনেক দায়িত্ব। জিয়াং মেংশাওকে বলে, তুমি একমাত্র ভালো আছো, কারণ আমার হাতে সার্জারি হয়েছে, তাছাড়া লিনের হাতেও ব্যথা শুরু হয়েছে, তাই তুমি জেতাতে পারো আমাদের। এরপরে অনেক দিন কেটে যায় আর ওরা এবার বিদেশে এই খেলাটা খেলার জন্য আসতে লাগে। ওরা সবাই একটা হোটেলে উঠেছিল। লিনের সঙ্গে উঠেছিল ইনগো। তাই ইনগো এখন লিনের সঙ্গে দেখা করার জন্য ওর রুমে আসে, কিন্তু এখানে এখন শাওয়ার নিচ্ছিল লিন কারো শব্দ শুনলে ও বলে কে, কিন্তু ও ভেবেছিল এটা জিয়াং। আর এখানে ইয়নগো কোনো কথা বলে না, বারবার লিনের ওয়াশরুমের দরজার সামনে ও নক করতে লাগে। লিন ওয়াশরুমের পর্দা তুলে দেখে, আরে এটা তো ইনগো। ও তো অনেক লজ্জায় পড়ে যায়। আর তাছাড়া ইনগো এখানে অনেক দুষ্টামি করছিল। লিন এই অবস্থায় কি করবে? ও দ্রুত করে পর্দা আবারও নামিয়ে দিয়ে একদম পানির ভিতরে মনে হচ্ছিল শুয়ে পড়ছে। এরপরে লিন যখন বাইরে বের হয়ে আসে তখন আবারও দুজনের একটু অর্ধেক রোমান্টিকতা শুরু হয়ে যায়। লিন এবার ইনগোকে বলে, চলো এবার আমরা বিয়ে করে নিই। ইনগো এটা হঠাৎ শুনেই অনেকটা অবাক হয়ে যায়। এরপরে ওদের খেলার সেই দিন দেখানো হয়। এখন জাতীয় কোচ ওদের কিছু টিপস দিচ্ছিল, আর তারপরে দলের যে দলপতি ছিল অর্থাৎ লিন, সেও কিছু টিপস দিয়ে দেয় সবার জন্য। ওরা কোর্টে চলে আসে। মূলত ছেলে মেয়েদের এক এক ভাগে ভাগে খেলাটা হবে। প্রথমে লিনের খেলা শুরু হয়ে যায়। লিন গোল্ড মেডেল পায় আর চীন পায় সিলভার মেডেল। তো চায়না থেকেই ফার্স্ট এবং রানার আপ দুজনেই ওরা হয়েছিল। লিন ইতোমধ্যে দুটো খেলায় চ্যাম্পিয়ন হয়েছে, তাই একটা গোল্ড মেডেল ও এনে ইনগোকে দেয় আর বলে, এটা তোমার জন্য আমি জিতেছি। ইনগো তখন বলে, কিন্তু তোমার হাতের কি অবস্থা? আমার তো তোমার হাতকে নিয়ে চিন্তা হচ্ছে, আর তাছাড়া আমার খেলাকে নিয়েও চিন্তা হচ্ছে। লিনের আর মাত্র একটা খেলা বাকি ছিল, তবে এই খেলাটা ওরা দলগতভাবেই খেলবে। এদিকে ইনগোর খেলা শুরু হয়ে যায়। লিন খেলার ফাঁকে ফাঁকে এসে ওর হাতে মাসাজ নিচ্ছিল। ইনগো ওকে নিয়ে অনেক চিন্তা করছিল, এমনকি ইনগো ওকে খাইয়েও দেয়। এরপরে ইনগোর খেলা পড়ে ওরই কোচের সঙ্গে অর্থাৎ লিনের সঙ্গে। এখানে ফাইনাল খেলছিল দুইজন চাইনিজ। লিন যেহেতু ওর কোচ ছিল, এরা দুইজন বসে ওদের দুইজন প্রেমিকার খেলা দেখতে লাগে। লিনকে হারাতে পারে না ইনগো। এই খেলায় লিন জয়ী হয়ে যায়, কিন্তু ইনগোকে দেখুন ও কি সুন্দর হাসছিল। মানে চায়না থেকে একজন হয় ফার্স্ট, একজন হয় রানার আপ। তো ইনগো এখন ওর মাকে একটা ছবি পাঠায় আর বলে, মা আমি সিলভার পদক জিতেছি।
কিন্তু নাইন বলে আমি অবশ্যই গোল্ড মেডেল জিতবো। ওর মা ওকে বেস্ট অফ লাক বলে। এরপরে সবাই মিলে চিন্তাভাবনা করতে লাগে ওদের দলগত টিমে যে খেলাটা হবে সেটাতে মেংশাওকে বেশি ফোকাস করতে হবে, কারণ ইনজুরি অবস্থায় আছে জিয়াং এবং লিন দুজনেই। এদিকে ইয়নগোর 9 বল খেলা হচ্ছিল, ও এখানে জিতে যায় আর এখানে গোল্ড মেডেলটা পেয়ে যায়। এখন ওরা অনেক খুশি ছিল, মেয়েরা তো ভালোই পারফরমেন্স করছে। আজকে ছিল লিন, জিয়াং এবং মেংশাওয়ের খেলা। ইনগো লিনকে বলে তোমাকে জিততেই হবে। আর তারপরে যখন লিন খেলার মাঠে যাচ্ছিল তখন ও লিনকে পিছন থেকে ডেকে ওর হাতে একটা চক দেয়। এই চকটা মূলত পুল খেলায় পুলে ঘষার জন্য লাগে। তো এখন গার্লফ্রেন্ড চক দিয়েছে, সেই খেলায় কি না জিতলে হবে? এখন ওদের খেলাটা হচ্ছিল ইন্ডিয়ার বিপক্ষে। তো এখানে জিয়াং একজনের বিপক্ষে খেলবে, আবার মেংশাও একজনের বিপক্ষে খেলবে, আর লিন একজনের বিপক্ষে। আলাদা আলাদা করে তিনজনকে জয়ী হতে হবে। তো এখানে দেখা যায় যে কোনো দুইটা খেলায় ওরা যদি জিতে যায় তাহলে চায়না জিতে যাবে। ইন্ডিয়ার খেলোয়াড়রা কিন্তু দারুণ তুখোড় ছিল, এখানে অনেক কাঠখড় পোড়াতে হয় দুই দলকেই জেতার জন্য। তো মেংশাও অনেক ভালো খেলে আর লিন সর্বশেষে অনেক ভালো খেলে দলটাকে জিতিয়ে নেয়। এই তিনজন সিনিয়র প্লেয়ার তিনজনই একসঙ্গে গোল্ড মেডেল পেয়ে যায়। ওরা তো অনেক হ্যাপি হয়েছিল। ওরা যখন তিনজন একসঙ্গে দাঁড়িয়েছিল ওদের সামনে চায়নার বড় করে পতাকা নামিয়ে আনা হয়। পতাকার সামনে দাঁড়িয়ে ওরা চায়নার জাতীয় সঙ্গীত গাইতে থাকে। এরপরে যখন স্টুডিও থেকে সবাই চলে গিয়েছিল এরা তিন বন্ধু বসে বসে গল্প করছিল। মেংশাও বলে খেলায় আসলে ওঠাপড়া আছেই। 2 বছর আগে আমারও হাতের সার্জারি হয়েছিল। 1 বছরের জন্য আমি জার্মানি ছিলাম রিকভারির জন্য। তো এখন আমি রিকভার করে ফেলেছি আর সেই ফেজটা চলছে এখন জিয়াংয়ের। আর লিনেরও আসতে দেরি নেই, ওরা তিন বন্ধু একসঙ্গে একটা ছবি ওঠায়। এরপরে ওরা লাউঞ্জে এসে বসেছিল। এখানে লিন বসে বসেই ইনগোর কিছু পোস্ট দেখতে পায়, যে পোস্টগুলো ইনগো অনেক আগেই করেছে কিন্তু সেগুলো অনলিমিট করা ছিল। আজকে ইনগো এই সমস্ত কিছু পাবলিক করে দিয়েছে। এখানে দেখতে পায় যে ওদের রোমান্টিকতার শুরু থেকে এখন পর্যন্ত ওদের সঙ্গে যা যা ঘটেছে ইনগো তার সব লিখেছে। মূলত এই পোস্টগুলোতে লিনের প্রতি যে ইনগোর কত মায়া সেগুলোই উঠে এসেছে। লিন এগুলো দেখে অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরে ওখানে ইনগো চলে আসে আর ইনগো এসেই তো কিউট করে লিনের পাশে বসে পড়ে। এরপরে লিনকে কেউ একজন ডাকলে লিন ওখান থেকে চলে যায়। ইনগো একা একাই বসেছিল, তখন লিনের কিছু ফ্রেন্ড ওখানে আসে। ওই তখন বলে তুমি কি এই অ্যাকাউন্টটা দেখেছো? লিনের ফেক অ্যাকাউন্ট এটা, ওটা লিন ওয়াই নামে খুলেছে লিন, যেখানে ও ইনগোর সমস্ত ভিডিওগুলো শেয়ার করতো এবং ওখানে কেবলমাত্র ইনগোকে নিয়েই পোস্ট করা হতো। সবাই তো ভেবেছিল এটা হয়তো ইনগোর কোনো ফ্যানের আইডি, কিন্তু আসলে এটা ছিল লিনের আইডি। লিনই তো ওর সব থেকে বড় ফ্যান। ইনগো তখন লিনকে জিজ্ঞেস করে তোমার যে একটা ফেক অ্যাকাউন্ট ছিল তা তো আমি জানতাম না, সেখানে তো তুমি আমার ছবি দিয়ে ভরিয়ে ফেলেছো। তখন লিন ওকে বলে যখন তোমাকে আমি মিস করতাম, তোমার কথা মনে পড়তো, তখনই আমি ওগুলো দেখতাম। এরপরে ওরা সবাই বেরিয়ে পড়ে। যখন ওরা আসছিল তখন ওদের ফ্যান ফলোয়ার্সরা ওদেরকে একদম ঘিরে ধরে। তো লিনকে যখন সবাই ঘিরে ধরেছিল উপর থেকে ইনগো ওর দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়। এরপরে ওরা চায়নাতে ফিরে আসে। চায়নাতে ফিরে আসার পরে একটা মিনি বাসে করে ওরা সুন্দর একটা জায়গায় যায়। মূলত এই জায়গাটা সিলেক্ট করেছে লিন ইনগোকে নিয়ে এখানে কিছু সুন্দর সময় কাটানোর জন্য। তাছাড়া ওর সমস্ত বন্ধুদেরকে নিয়েও ও একটা ট্রিপে যেতে চেয়েছিল। যাই হোক, বিশেষ করে এটা ছিল স্পেশাল ইনগো এবং লিনের জন্য। এখানেও ওরা রোমান্টিকতায় ব্যস্ত ছিল। কিছুক্ষণ পরেই আমরা ওইকে দেখতে পাই। ওই যখন একা একা বসেছিল তখন ইনগোর ফ্রেন্ড এখানে চলে আসে। তো এদের দুজনের যখন এনকাউন্টার হয়ে যায় তখন আমাদের এরকম একটা হিন্টস দেওয়া হয় যে এদের হয়তো ভবিষ্যতে প্রেম হয়ে যাবে। কিন্তু এটাই ছিল এই ড্রামার লাস্ট এপিসোড। এই এপিসোডে তো আর প্রেম সম্ভব না, কিন্তু পরিচালক বোঝাতে চেয়েছে যে ভবিষ্যতে ওদের হয়তো প্রেমটা হয়েও যেতে পারে। যাই হোক, ওরা এখন সবাই এখানে উপস্থিত ছিল আর লিন এখানে মূলত ইনগোকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিল। লিন কখনো গান বাজনায় ভালো ছিল না, কিন্তু ওই ইদানিং গিটার প্লে করা শিখেছে আর শুধুমাত্র ওটা ইনগোর জন্য। ও নিজের গলায় গান গেয়ে ইনগোকে শোনায়। আর এখানে সব থেকে বড় কথা হলো এখানে যে গানটা গাওয়া হচ্ছিল সেই গানটা এই অ্যাক্টর নিজেই গেয়েছে, নিজের কণ্ঠেই গেয়েছে। যখন গানটাও গাচ্ছিল তখন ওদের শুরু থেকে এখন পর্যন্ত যত সিচুয়েশন ছিল তার সমস্তটাই দেখানো হয়। ওদের সমস্ত সুন্দর সুন্দর রোমান্টিক মুহূর্তগুলো এখানে দেখানো হচ্ছিল। আর এগুলো এতটাই সুন্দর ছিল যে বারবার দেখলেও হয়তো চোখের তৃষ্ণা মিটবে না। আসলে এই ড্রামাটি এজন্যই বেশি সুন্দর, কোনো টক্সিক ক্যারেক্টার এই ড্রামাতে ছিল না। তো লিনের কাছে এই গান শুনে তো ইনগো অনেক ইমোশনাল হয়ে যায়। আর তার থেকেও বড় কথা, যখন লিনের গানটা গাওয়া হয়ে যায় তার সাথে সাথেই ও একটা রিং বের করে
আর রিংটাও ইনগোর সামনে তুলে ধরে বলে, উইল ইউ ম্যারি মি? ইনগো তো কেঁদে ফেলে। আমিও জায়গায় থাকলে তো কেঁদে ভাসিয়ে ফেলতাম। লিন যে পরিমাণ ভালোবেসেছে ইনগোকে, এরকম ভালো আমাকে কেউ বাসলে আমি সিরিয়াসলি এত বেশি লাকি হওয়ার জন্যই বোধহয় কাঁদতাম। যাই হোক, এই জায়গাটা কিন্তু মেলা সুন্দর ছিল। এরপরে কয়েক বছর পরের দৃশ্য আমাদের দেখানো হয়। লিনের হাতেও আমরা একটা রিং দেখতে পাই। তো এ দ্বারা আমরা বুঝতে পারি ইনগো এবং লিনের হয়তো বিয়ে হয়ে গিয়েছে। জিয়াংয়ের যে হাতের সার্জারি হয়েছিল সেটাও রিকভার হয়ে গিয়েছে। আর দংশিং সিটির দায়িত্ব আবারও জিয়াং নিজের কাঁধে তুলে নিয়েছে। জিয়াংয়ের আবার একটা পিচ্চির ছেলেও আছে এখন, যে ছেলেটা আবার এদের কাছ থেকে বিলিয়ার্ড শিখতে চায়। ওরা সবাই এখন ফিনল্যান্ডে এসেছিল, আর এখানে জিয়াংয়ের ছেলেও এসেছে। জিয়াংয়ের ছেলেকে দেখে ওকে আদর করতে লাগে ইনগো, কিন্তু ওর ছেলে বলে যে মেংশাও আঙ্কেল কোথায়, আমি তার কাছে বিলিয়ার্ড শিখবো। যখন এখানে মেংশাও চলে আসে, ও মেংশাওকে জড়িয়ে ধরে। এদিকে ইনগো লিনকে বলতে লাগে যে জিয়াং ভাইয়ের ছেলেকে দেখলে মনে হয় ওটা মেংশাওয়ের ছেলে। এরপরে লিন ইনগোকে নিয়ে সে রেডফিশ ক্যাফের সামনে আসে, যে ক্যাফের সামনে ওদের প্রথম দেখা হয়েছিল। আর এই পুরো ক্যাফেটাই ওয়াজকে রিজার্ভ করে নিয়েছিল। এখানে ও সেই ব্যান্ড সঙ্গীত দলকে এনেছিল যেটা ওদের প্রথম দিনও গান গেয়েছিল। মানে এখানে ওদের যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিনও ওরাই গান গেয়েছিল। আর যে জায়গা থেকে ওদের ভালোবাসার শুরুটা হয়েছিল সেই জায়গা থেকেই ড্রামা শেষ হয়ে যায়। তো এই ছিল অ্যামিস্টে সোনেস্ট্রম অফ লাভ ড্রামার গল্প। যেখানে ওদের প্রথম দেখা হয়েছিল সেই পথ দিয়েই ওরা দুইজন হেঁটে যেতে লাগে। তো এই ড্রামা দেখে আপনাদের অনুভূতি কী? এই ড্রামা আপনাদের ভালো লাগেনি? একদম সত্যি কথা বলবেন যে ড্রামাটা আপনাদের আসলেই ভালো লেগেছে নাকি ভালো লাগেনি, বা কতটা ভালো লেগেছে। আমার কিন্তু এই ড্রামা অনেক ভালো লেগেছে। এমন নয় যে এটা সুপার রোম্যান্টিক বলে, এটা আসলে হাই রোম্যান্স ড্রামা। হাই রোম্যান্স ড্রামাগুলো এরকমই হয়। ড্রামাটা আমার অতিরিক্ত ভালো লাগার কারণ হলো ওদের পজিটিভনেস। ওরা সবাই অনেক পজিটিভ, এখানে কোনো টক্সিক ক্যারেক্টার ছিল না। আর তাছাড়া লিন এত সুন্দর ক্যারেক্টারের একটা ছেলে যে প্রত্যেকটা ছেলের কিন্তু ওরকম হওয়া উচিত। আমার চ্যানেলে যত ভাইয়ারা আছে, সিনিয়র জুনিয়র, হাজব্যান্ড অথবা বয়ফ্রেন্ড, আপনারা সবাই লিনের মতো হবেন। এভাবেই কিন্তু নিজের প্রেমিকাকে যত্ন করতে হয়, নিজের ওয়াইফকে খুশিতে রাখতে হয়। আর যত আপুরা আছে আপুদের বলবো আপনারা সবাই ইনগোর মতো কিউট হন আর এত আন্ডারস্ট্যান্ডিং। ইনগো কিন্তু অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং ছিল। ও সবসময় লিনকে অনেক বুঝতো। লিন কিন্তু স্বভাবে অনেক চুপচাপ এবং সিরিয়াস টাইপের একটা ছেলে, কিন্তু ইনগো ঠিকই ওকে অনেক ম্যানেজ করে নিয়েছে। ওর প্রত্যেকটা না বলা কথাও ইনগো বুঝতে পারতো। আর যারা আপনারা সত্যি সত্যি ড্রামাটা দেখবেন তারা তো আরও বেশি করে বুঝতে পারবেন। আসলে এত বেশি সুন্দর ছিল যা এক্সপ্লেন করে সব বোঝানো সম্ভব নয়। কিন্তু আমি আমার হৃদয় থেকে চেষ্টা করেছি এই ড্রামাটা এক্সপ্লেন করার, কারণ ড্রামাটা আমার অনেক ভালো লেগেছে। এজন্য আমি কোনো এপিসোড স্কিপ করিনি। আর তাছাড়া আমি কিন্তু এই ড্রামা একদম পুরোপুরিভাবে এক্সপ্লেন করে দিয়েছি, বেশি কাটছাট কিন্তু করিনি। তারপরেও এই ড্রামার ভিউজ এত কম কেন আমি বুঝছি না। আপনারা যথাসম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। আর তাছাড়া আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইকও করতে পারেন। আর আপনাদের মতামত জানাবেন, আপনাদের লিনকে কেমন লেগেছে আর ইনগোকে কেমন লেগেছে, ওভারঅল ড্রামাটা কেমন লেগেছে, আর তার উপরে মেংশাওকে কেমন লেগেছে। আমার কিন্তু মেংশাওকে দারুণ লেগেছে। যাই হোক, এই ছিল অ্যামিস্টে সোনেস্ট্রম অফ লাভ ড্রামার গল্প। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তাদের সবাইকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যে ধৈর্য ধরে এই ড্রামার সঙ্গে ছিলেন তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা কিন্তু রেকমেন্ড করবেন এরপর আমি কোন ড্রামাটা এক্সপ্লেন করব। অবশ্যই সুন্দর কোনো ড্রামা নিয়ে খুব দ্রুতই আপনাদের মাঝে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার ভালোবাসার মানুষজনকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।